গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই বলো। সবাইকে জানাই বিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমি আমার একটা পুরনো লাইভ গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেটা একটা পুরনো ভিডিও, কিন্তু এই গল্পটা সত্যি মনে রাখার মতো একটা ঘটনা, যেটা আমি আমার কলেজ লাইফে শুনেছিলাম, কিন্তু আজও প্রত্যেকটা মোমেন্ট সেই ঘটনাটার আমার মনে আছে। এটি একটি সম্পূর্ণ সত্য ঘটনা। সত্যি কি ভালোবাসার এরকম একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে, যা সবাইকে কাঁপিয়ে দেয়? শুনে নাও ঘটনাটা। এটা বেসিক্যালি আপনারা বলতে পারেন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা এপিসোড। ভ্যালেন্টাইন্স ডে খুব সম্প্রতি গেছে, 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আমরা সবাই জানি। আজকে যে ঘটনাটা সেইটা একজন প্রেমিক প্রেমিকার গল্প। আপনাদের হয়তো মনে হচ্ছে যে প্রেমিক প্রেমিকার গল্পের মধ্যে কেন আমি প্যারানর্মাল বলছি, মানে এটা তো একটা ভালো ব্যাপার বা ভালোবাসার ব্যাপার। গল্পটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ভালোবাসা সবসময় মধুর হয় না। ভালোবাসা কখনো কখনো খুব সাংঘাতিক আকার ধারণ করে, যেটা অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। আজকে যার ঘটনা বলবো আমি, তার নাম হচ্ছে সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ পাঞ্জাবের, অ্যাকচুয়ালি ওর বাড়ি পাঞ্জাবে, ও পাঞ্জাবি, কিন্তু ওর কল সেন্টারে ও চাকরি পায় দিল্লিতে। তো ও দিল্লিতে চলে যায়, কল সেন্টারে চাকরিতে জয়েন করে। গিয়ে সে যেই অফিসে ও কাজ করতে শুরু করে, সেই অফিসের একটি ছেলে, তার সাথে ওর বন্ধুত্ব হয়, এবং হয় না যে সব রকম ওয়েভলেন্থ ম্যাচ করে, তো সেই ছেলেটার সাথে ওর মোটামুটি সব রকম ওয়েভলেন্থ ম্যাচ করে আর কি। এই সিদ্ধার্থ কিন্তু একটুখানি খুব মিশুকে যে সেরকম নয়, একটু লাজুক প্রকৃতির ছেলে, তো সেই কারণে সবার সাথে মিশতে পারে না। তো যাই হোক, মোটামুটি মাস দুয়েক এরকম সময় চলে গেছে। কলিগরা একটা দিন ঠিক করে যে, আমরা সবাই জানি যে দিল্লির নাইট লাইফটা খুব ভালো, খুব এনজয়েবল আর কি। তো সবাই মিলে ঠিক করে যে সবাই ডিস্কে যাবে। তো যথারীতি ওরা সিদ্ধার্থকেও বলে যে তুই আমাদের সাথে চল। তো সিদ্ধার্থ এই ব্যাপারগুলো খুব একটা পছন্দ মানে কি, ও একটুখানি শাই ফিল করে। তো যাই হোক, ওকে জোরজার করে নিয়ে যায় বন্ধুরা। তো ও ওই ডিস্কে গিয়ে ও বন্ধুরা সমস্ত ডান্স করছে, সিদ্ধার্থ খেয়াল করে যে ঠিক দরজা দিয়ে একটা এরকম দেখে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস আর কি, তারা এরকম ঢুকলো, এবং তাদের মধ্যে একটি মেয়ের দিকে কিন্তু সিদ্ধার্থের নজর যায়। মেয়েটির চেহারাটা আমি একটুখানি আপনাদের জানাই যে মেয়েটি খুব রোগা, মুখটা একটু লম্বাটে টাইপের, বেশ লম্বা চুল। মেয়েটি সুন্দরী, সে অর্থে খুব দারুণ সুন্দর দেখতে সেরকম ঠিক বলা যাবে না, কিন্তু একটা কি বলবো, একটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার আছে ওর পুরো একটা চেহারাটার মধ্যে। তো মেয়েটি এসে উল্টো দিকের, সিদ্ধার্থের ঠিক অপোজিট দিকে যে কাউচ আর কি, সেই অপোজিট দিকে মেয়েটি বসে, এবং সিদ্ধার্থ তারপরে মেয়েটির সাথে গিয়ে কথা বলে। মেয়েটি জানায় যে মেয়েটির নাম শালিনী, এবং ওরা কথায় কথায় জানতে পারে যে মেয়েটিও ওদেরই অ্যাকচুয়ালি ও যেখানে কাজ করতো আর কি সিদ্ধার্থ, সেই অফিসের পাশে এরকম পাশাপাশি অনেকগুলো ওখানে অফিস ছিল। তো তার ঠিক ওই রোতেই একটা অফিসে আর কি শালিনী কাজ করতো, সেটাও জানতে পারে। তো শালিনীও ঠিক সিদ্ধার্থের মতোই ওর বন্ধুদের সাথে এসেছিল, ওটা ফ্রাইডে ছিল, তোর বন্ধুদের সাথে এসেছিল ডিস্কে, এবং শালিনী ঠিক এই ধরনের মানে ডান্স বা এই ধরনের ব্যাপারে ও ঠিক অভ্যস্ত নয়, তো সেই কারণে ও ওখানটা বসে আছে কাউচে। তো সিদ্ধার্থের ভালো লাগে ব্যাপারটা যে আমার সাথে মিল আছে মেয়েটার। সিদ্ধার্থ বাড়ি যায়, এবং বাড়ি গিয়েও না মেয়েটির সম্পর্কে সিদ্ধার্থ ভাবতে থাকে, এবং কেন ভাবছে, অকারণেই ভাবছে সেটাও বুঝতেই পারছে। তো কোথাও গিয়ে একটা মেয়েটা ওর মনে একটা দাগ কাটে। তো যাই হোক, মেয়েটার কথা ভাবতে ভাবতেই সিদ্ধার্থ সেই রাতটা ঘুমায়। এই ঘটনার সপ্তাহখানেক পরে আর কি সিদ্ধার্থ
ওর যে ওই যে অফিস কলিগ, সেই অফিস কলিগের সাথে ও বসে একটা ক্যাফেতে বসে লাঞ্চে বসে আছে, লাঞ্চে অফিসের লাঞ্চে বেরিয়েছে এবং লাঞ্চে ওই বসে বসে ওরা জাস্ট গল্প করছে। ঠিক সেই সময় ও খেয়াল করে যে ক্যাফের দরজাটা খুলে ঢুকছে হচ্ছে শালিনী, সেই শালিনী যার সাথে দেখা হয়েছিল ডিস্কে সিদ্ধার্থের। তো সিদ্ধার্থ এগিয়ে গিয়ে কথা বলে যে আরে তুমি এখানে। তো তখন শালিনী বলে যে আমার তো এখানেই অফিস। ওই দিন ওদের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় এবং তারপরে আস্তে আস্তে ওদের মধ্যে কথাবার্তা মানে থ্রু ফোন আর কি কথাবার্তা শুরু হয়। ঠিক আছে, তো কথাবার্তা মোটামুটি চলে। এবারে যত দিন যায় না, সিদ্ধার্থ ফিল করে যে মেয়েটার প্রতি ও একটা প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে পড়ছে এবং একটা সময় সিদ্ধার্থ ফিল করে যে মেয়েটাকে ও প্রচণ্ডভাবে ভালোবাসে এবং কোনোভাবেই সেই মেয়েটাকে না দেখে বা মেয়েটার গলা না শুনে সারাদিনে একবারও সিদ্ধার্থের পক্ষে থাকা খুব মুশকিল। শুরু হয় ওদের একটা অন্যরকম একটা জার্নি, একটা ভালোবাসার একটা যাত্রা। এইবারে সবকিছু ঠিকই ছিল। এবার শালিনীর কিছু বৈশিষ্ট্য আমি একটুখানি আপনাদের বলি, যেগুলো খুবই আনলাইকলি, মানে যেগুলো খুব একটা দেখা যায় না। সেটা হচ্ছে যে শালিনীর কখনো কোনো আর্গিউ করতো না, মানে কোনো রকম তর্কাতর্কি বা কখনো সিদ্ধার্থের ওপরে, মানে ধরুন 6-7 মাস ওদের সম্পর্ক এভাবে মানে 6-7 মাসের আমি বলছি আর কি ডিউরেশন হয়ে গেছে তখন অলরেডি। তো তার মধ্যে এমন একটা দিনও হয়নি যেই দিন শালিনী ওর ওপরে রাগ করেছে, সিদ্ধার্থের ওপরে রাগ করা, অভিমান করা, এই ধরনের কোনো ব্যাপারই শালিনীর মধ্যে নেই। মানে সিদ্ধার্থ যা বলে ও সেটাই খুব হাসি মুখে আর কি সেটাকে অ্যাকসেপ্ট করে। সিদ্ধার্থ রেগে গেলে ও কোনো ইগো ছাড়াই ও তাকে মানায়, প্রতিবারই মানায় এবং কখনোই কমপ্লেন করে না কোনো কিছু যে তুমি এটা দিলে না ওটা দিলে না। মানে পারফেক্ট গার্লফ্রেন্ড বা পারফেক্ট কি বলবো প্রেমিকা যা যা গুণ হওয়া উচিত, শালিনীর কিন্তু এই প্রতিটা গুণই আছে। শালিনী না একটু সুপারস্টিশিয়াস বলে মনে হতো, একটুখানি কুসংস্কার মানতো, এইরকম আর কি কিছু কিছু জিনিসও খুব মানতো, যেগুলো সিদ্ধার্থের খুব অদ্ভুত লাগতো। কারণ সিদ্ধার্থ এই ধরনের কোনো কুসংস্কার শোনেনি হয়তো আজ পর্যন্ত, কিন্তু ও সেই ধরনের কুসংস্কার মানতো আর কি। আর একটা ব্যাপার, মানে সিদ্ধার্থের পরিবার এবং সিদ্ধার্থের টিট বিট প্রতিটা ব্যাপার শালিনী কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতো এবং প্রতিটা ব্যাপারে ও ওয়াকিবহল ছিল সিদ্ধার্থের। এই শালিনীর কিন্তু কেউ নেই, মানে না মানে বাবা মা, কোনো আত্মীয় স্বজন কেউ নেই। শুধু শালিনীর কাছেই সিদ্ধার্থ শুনেছিল যে ও একটি অনাথ আশ্রমে ওকে কুড়িয়ে পাওয়া হয়েছিল এবং তারপরে ও একটি অনাথ আশ্রমে বড় হয়। ওই অনাথ আশ্রমে যারা ছিল, যেই মানে ফাদার ক্রিশ্চিয়ান ছিল, তো সেই ফাদারই একমাত্র ওর গার্জিয়ান বা ওর বাবা মা, ও তাও সেই ফাদার মানে নাকি মারা গেছিলেন। কাজেই এমন কোনো মানুষ নেই যে ওর রিলেটিভ বা এরকম কেউই নেই আর কি। তো একবার কি হয়, শালিনী একবার খুব জোর করে সিদ্ধার্থকে যে তুমি যেখানে থাকো দিল্লিতে, আমি সেই জায়গাটা দেখতে চাই, সেই বাড়িটা দেখতে চাই। হোক, তবুও শালিনী প্রচণ্ড জোরজার করে যে না আমি দেখতে চাই যে তুমি কোথায় থাকো। তো প্রচণ্ড জোরজার করাতে সিদ্ধার্থ অল্প একটু বিরক্ত হলেও যাই হোক ফাইনালি মেনে নেয়, বলে যে আচ্ছা ঠিক আছে। এবং একদিন যেই দিন ওর রুমমেট ছিল না আর কি, ছুটিতে গেছিল বাড়িতে, ঠিক সেই সময় ও শালিনীকে নিয়ে আসে ওর রুমটা দেখাতে। সিদ্ধার্থ খেয়াল করে যে, যদিও সিদ্ধার্থের ব্যাপারগুলো আগেও খেয়াল করেছিল, যে প্রচন্ড খুঁতখুঁতে শালিনী, মানে তুমি কোন দিকে থাকছো, তুমি কোন দিকে মাথা দিয়ে শুচ্ছো। তো সিদ্ধার্থ বলে যে এইগুলো কেন তুমি জানতে চাইছো, এই গাছটা কেন লাগিয়েছো, এই গাছটা এইখানে কেন রেখেছো, মানে এইরকম অদ্ভুত অদ্ভুত কিছু আর কি। তো বলছে যে না দেখো এইগুলো তো ওই আমি তো এই মানে বাস্তু সম্পর্কিত এই ব্যাপারগুলো আমি খুব মানি, তো তুমি তো জানো যে আমি এইগুলো একটু মানি, তো সেই কারণে আমি জিজ্ঞেস করছি। তো তুমি এই জিনিসগুলো মেনে চলবে আর এই জায়গাটাতে খাবে, তাতে তোমার শরীর টরীর ঠিক থাকবে, এইরকম বলে। উইকেন্ডে তো সাধারণত আমরা বেরোই এবং বেরোতে ভালোবাসি, শালিনী আবার শনিবার দিন কোথাও বেরোতো না।
ঠিক আছে। তো সিদ্ধার্থ বলতো যে কেন বেরোও না, বলতো যে না ওই দিন আমার কি থাকে, আমার একটু অসুবিধা থাকে, ওই দিন আমার বেরোনো বারণ আছে, এরকম বলতো। তো আর সিদ্ধার্থ অলরেডি জানতো যে শালিনী এরকম একটু এইসব মানে টানে, মানে কুসংস্কারাচ্ছন্ন বেসিক্যালি, তো সেই কারণে আর সিদ্ধার্থ কিছু বলেনি। তো এরকম ভাবে চলছে আর কি, মানে কি বলবো, মানে মিষ্টি টক এরকম চলছে ওদের সম্পর্কের মধ্যে। তো এর মধ্যে এর প্রায় কয়েক মাস পরে আর কি ওদের ওই যে বললাম যে কমন ফ্রেন্ডদের একটা গ্রুপ তৈরি হয়ে যায়, এবং এই যে ফ্রেন্ডদের গ্রুপ এরা ঠিক করে যে এরা একটা মানে একটা জায়গায় বেড়াতে যাবে, এবং সেখানে গিয়ে মানে ওদের একটা ট্রিপটা এরকমভাবে প্ল্যান ছিল যে ওখানে একটা আইল্যান্ড আছে, এবং যেই আইল্যান্ডে ওরা গিয়ে ওখানে নাকি টেন্ট করে ওখানে থাকতে হয়, এরকম একটা কিছু সিস্টেম আছে। তো ওখানে টেন্ট করে ওরা থাকবে। তো যাই হোক, ওরা তো সব বন্ধু বান্ধবরা যায়, এবং শালিনী এবং সিদ্ধার্থ ঠিক করে যে ওরা একই টেন্টে থাকবে আর কি। তো যাই হোক, যথারীতি ওরা সেখানে বেড়াতে যায়, এবং বেড়াতে গিয়ে শালিনী এবং সিদ্ধার্থ একই টেন্টে থাকে। পরের দিন সকালবেলা, সেই সকালবেলাটা যদিও খুব সুন্দর একটা সকাল ছিল, কিন্তু সেই সকালবেলাটা এতটা একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হবে সিদ্ধার্থের, সেটা সিদ্ধার্থ বোধহয় কল্পনাও করতে পারেনি। যাই হোক, মোটামুটি সকাল সকাল উঠে গেছে সিদ্ধার্থ, এবং উঠে দেখছে যে শালিনী কিন্তু টেন্টে নেই। তো ও ভাবছে কি ব্যাপার, কোথায় গেল। তো তখন ও অন্যান্য মানে টেন্ট থেকে বেরিয়ে অন্যান্য টেন্ট থেকে মানে বন্ধুদের জিজ্ঞেস করেছে যে তোরা শালিনীকে দেখেছিস। তখন ওরা বলে যে হ্যাঁ, শালিনী একটু বোধহয় হাঁটতে, একটু মর্নিং ওয়াকে বোধহয় গেছে, এই চলে আসবে এক্ষুনি। তো সিদ্ধার্থ এদিকে একটুখানি টেনসড হয়ে যায় যে একা একা একটা অচেনা জায়গায় কোথায় চলে গেল শালিনী। তো সিদ্ধার্থ তখন ওকে ফোন করে শালিনীকে। তো ফোন যখন করে তখন দেখে যে ফোনটা কিন্তু বেজে যাচ্ছে টেন্টের মধ্যে, অর্থাৎ ফোনও নিয়ে যায়নি। তো শালিনী তখন সিদ্ধার্থ ভাবছে যে ফোনটা কোথায় রেখেছে, মানে ফোনটা তখন ও কাটেনি আর কি। তো এইটা করতে করতে তখন সিদ্ধার্থ দেখে যে একটা জায়গায় একটু নিচের দিকে ওর পার্স, যেটা সেই পার্সটা কিন্তু আছে, মানে ওর যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ যেটা, সেটা কিন্তু আছে। ও মানে পার্সটা খোলে দিয়ে ফোনটাকে বার করে এবং ফোনটাকে ও বন্ধ করে দেয়। ফোনটা যখন ব্যাগে রাখতে যাচ্ছে ঠিক সেই সময় ও দেখে যে ব্যাগের মধ্যে একটা কাঠের খুব সুন্দর, যেরকম ওই গয়নার বাক্স হয় না, মানে ছোট বাক্স, এরকম সাইজের একটা বাক্স, খুব সুন্দর মানে কাজ করা, কাঠের কাজ করা খুব সুন্দর একটা বাক্স, ছোট। তো ও ভাবে যে বা ও কি গয়নার বা ওর এটা কি, মানে ওর খুব কিউরিওসিটি হয় যে এই ব্যাপারটা কি আর কি, এই বক্সের মধ্যে কি আছে। ও তখন বক্সটা খোলে, এবং বক্সটা খুলে ও এমন একটা কিছু দেখতে পায় যেটা দেখে ওর মানে বক্সটা হাত থেকে পড়ে যায়। ও বক্সটা খুলে দেখে যে চুলের গোছা অনেকগুলো, মানে বাঞ্চ অফ চুলের ছোট ছোট গোছা আর কি, এবং প্রত্যেকটা চুলের গোছার সাথে একটা করে ট্যাগ লাগানো, যেমন করে প্রাইস ট্যাগ লাগানো থাকে, একটা ঝোলানো ট্যাগ লাগানো প্রতিটা চুলের গোছার সাথে। এবং এই প্রতিটা ট্যাগের মধ্যে ছেলেদের নাম, বিভিন্ন নাম। এবং সব থেকে ভয় লাগে ওর যখন ও তার মধ্যে একটা ট্যাগে দেখে তার নাম, ওখানে নাম লেখা আছে সিদ্ধার্থ। ও এইটা দেখে জাস্ট বাক্সটা ওর হাত থেকে পড়ে যায়, এবং ও মানে বুঝতেই পারছে না সিদ্ধার্থ যে এটা কি। ওটাকে আবার খুব ঘাবড়ে যায় এবং প্রচন্ড ভয় পেয়ে যায় ওর নাম দেখে আরো। তো ও কি করে, সঙ্গে সঙ্গে ওই চুলের গোছাগুলো রেখে দিয়ে বক্সটার মধ্যে, বক্সটা আবার ওর আপনার পার্সের মধ্যে আর কি, ওর পার্সের মধ্যে রেখে আবার ঠিক পার্সটা যেখানে ছিল সেখানে রেখে দেয়। তো যাই হোক, ও এবার তারপরে একটু পরে শালিনী আসে। তো ওই ঘটনার পর থেকে না, ওই যে ওরা ফিরে আসে বেড়ানোর থেকে, এবং ওই ঘটনার পর থেকে ও না রীতিমতো শালিনীকে একটা ভয় পেতে শুরু করলো। মানে ওটার পর থেকে ওর মনে হতো শালিনীর দৃষ্টি, শালিনীর কথাবার্তা, মানে যেটাও এতদিন ফিল করেনি সেটা যেন ও মনে হতো যে কিরম যেন একটা অদ্ভুত কথাবার্তা বলে। তো তখন ও এই ব্যাপারটা ও তো মেয়েটাকে ভালোবাসে,
ও তো কাউকে শেয়ারও করতে পারছে না, মানে কাকেই বা বলবে। ও তখন কি করে, ওই যে ওর যে অফিসের যে কলিগ বন্ধু আর কি, সেই বন্ধুটাকে ও এই ব্যাপারটা খুলে বলে। এবার সেই বন্ধুটা কিন্তু শালিনীকে দেখেছিল, ওই যে মনে আছে ক্যাফের কথা বলেছিলাম, ওই ক্যাফে থেকেই কিন্তু ওই ছেলেটি ওই শালিনীকে দেখেছিল এবং তখন থেকেই জানতো যে এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরবর্তীকালে হয়েছিল, সেরকম জানতো। তো তখন ওই ছেলেটি বলে যে দেখ, আমি তোকে একটা কথা বলছি যেটা আমি আজ পর্যন্ত তোকে বলিনি, ওই মেয়েটিকে দেখে তোর কখনো মনে হয়নি যে ওই মেয়েটিকে দেখতে কিরম অ্যাবসার্ড, ওর সাজগোজ বা ওর কথাবার্তা, ওর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যেই না একটা আকর্ষণ ছিল সাংঘাতিকভাবে। তো সেই কারণে ওর মানে ওইটাকে ও কোনোভাবেই কাটাতে পারিনি। তখন ওর কলিগটা বলে যে দেখ, আমার কোনোদিনই ওই মেয়েটিকে পছন্দ না, যদি তুই ভালোবাসিস বলে আমি কিছু বলিনি। তো যাই হোক, আমি তোকে একটা জিনিসই সাজেস্ট করব, যে এই যে তুই চুল পেয়েছিস গোছা গোছা, কোনো মানুষ মানে অকারণে এরকম চুলের গোছা তো রাখে না। তুই এই ব্যাপারটা, আমার মা একটি জায়গায় যায় এবং মন্দিরে যায়, এবং যেই মন্দিরে যায় সেইখানে উনি মানে যেই পুরোহিত আর কি, উনি কিন্তু এই বিষয়গুলো জানেন টানেন, এবং আমার মাও এই বিষয়ে মানে ওরও আগে অভিজ্ঞতা আছে পারিবারিক। তো ও বলে যে দেখ, আমি নিয়ে যাব তোকে সেখানে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে গিয়ে সেই ঠাকুরমশাই যে পুরোহিত আর কি সেখানকার, তাকে পুরো ঘটনাটা বলা হয়। এবং তখন পুরোহিত বলেন যে তুমি এইটা যে বলছো, এটা তো একটা সাংঘাতিক মানে ব্যাপার, মানে এই যে চুলের গোছা রাখা, এইটা মানে উনি বলছেন যে এটা দুটো পসিবিলিটি হতে পারে। একটা পসিবিলিটি হতে পারে যে ও আদবে কোনো মানুষই নয়, বলছি তোমাদের, যে বিভিন্ন মানে ছেলেদের টার্গেট করে এবং তাদের যে প্রাণ শক্তি, তাদের যে কি বলবো, হ্যাঁ মানে জীবনী শক্তি, সেটাকে আস্তে 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 শুষে নেয়া, এটা হচ্ছে কিছু কিছু এরকম নাকি পারে, কিছু কিছু এন্টিটি এই ক্ষমতাটা তারা নাকি রাখে। তো হয় এরকম কিছু, আদারওয়াইজ খুব খারাপ জাতীয় কিছু ব্ল্যাক ম্যাজিক করে, এবং ব্ল্যাক ম্যাজিক করলে তাহলে এতগুলো ছেলের নাম কেন লেখা থাকবে, তার মানে প্রত্যেকের থেকে চুল কালেক্ট করে নিচ্ছেও এবং ওর কাছে রাখছে। ওই ঠাকুরমশাই বলেন যে তুমি মানে তোমাকে আমি দেখে যা বুঝতে পারছি, তুমি কিন্তু কিছু একটা বা কারোর একটা বশীভূত, খুব সম্ভবত ওই মেয়েটির দ্বারাই তুমি বশীভূত, এবং তোমাকে মানে হয়তো মানে কোনো কারণে বশীকরণটা হয়েছিল, এবং সেটা এখন একটা এমন লেভেলে আছে এবং তুমি এখন সেটা বুঝতে পেরেছো বলে তুমি বেরিয়ে আসতে চাইছো ঠিকই, কিন্তু এটা থেকে বেরোতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে তার আসল পরিচয়টা কি, সেটা তোমাকে কিন্তু জানতে হবে। তুমি যতক্ষণ না আমাকে ডিটেলটা বলছো বা যতক্ষণ না তুমি তার থেকে দূরে কোথাও চলে যাচ্ছ, ততক্ষণ কিন্তু তোমার কোনো রেহাই নেই এবং তোমার কিন্তু মৃত্যুও হতে পারে। তো যাই হোক, তখন ওর বন্ধুটি বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখবো, বা আমি আর তুই মানে আমরা দুজনে চেষ্টা করব যে ও কেন এটা করছে, সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে, যে কোনো মানে ভাবেই হোক। তো এরপর থেকে না সিদ্ধার্থ শালিনীর সাথে কথাবার্তা হতো, কিন্তু একটু সময়টা কমিয়ে দিল, কারণ ওর মধ্যে একটা ভয় এসে গেছিল শালিনী সম্পর্কে। তো ওই যে ঠাকুরমশাইয়ের কথা বললাম আপনাদের, ওই ঠাকুরমশাই সিদ্ধার্থকে একটা ওই মাদুলি মতো কবজ মতো আর কি হাতের ঠিক এই জায়গাটাতে, মানে এই জায়গাটাতে ওই কার দিয়ে পড়ে থাকতে দিয়েছিলেন, এবং উনি বলেছিলেন যে দেখো, তোমার এটাতে কিন্তু তোমার বেশ কিছুটা কাজ হবে, এবং তুমি যদি কাজ হয় বা তুমি যদি দেখো যে ওর কোনো রকম অসুবিধা হচ্ছে এটাতে, তাহলে কিন্তু তুমি শিওর হয়ে যাও, কনফার্মড হয়ে যাবে যে ও সাধারণ কেউ নয়, অথবা ও যে শক্তি নিয়ে কাজ করছে সেটা সাধারণ কোনো শক্তি না, খারাপ শক্তি আর কি। যাই হোক, ওদের দেখা হয় এবং সিদ্ধার্থ হাতে ওটা পড়ে গেছে, তো শার্টের নিচে আছে, বোঝা যাচ্ছে না। তো শালিনী এরকম পাশে বসেছে, পাশে বসে না, তখন শালিনী বসে চড়াক করে সরে গেছে। তো তখন সিদ্ধার্থ বলছে যে কি হলো, তখন শালিনী বলছে তুমি হাতে কিছু পড়ে আছো। তখন সিদ্ধার্থ বলছে হ্যাঁ, কেন, তো
তুমি কি করে বুঝলে? বলছে না আমার মনে হলো একটু খোঁচা লাগলো আমার হাতে, তুমি এটা কেন পরে আছো? তখন বলছে না আমার মা পাঠিয়েছিল পাঞ্জাব থেকে, তো আমার মা দিয়েছিল, তো ওই কারণে আমি পরেছি আর কি, তুমি এটা খুলে ফেলো। তো তখন সিদ্ধার্থ বলে যে না আমি এটা খুলবো না, কারণ আমার মা দিয়েছে যেহেতু সেই কারণে আমি এটা খুলতে পারবো না। তো যাই হোক, সেই প্রথমবারের মতো সিদ্ধার্থের মনে হয় যে শালিনী অসন্তুষ্ট, যদিও কোনো রকম কোনো মুখে তর্কাতর্কি কিছু করেনি, কিন্তু প্রথমবারের মতো সিদ্ধার্থ কিন্তু শিওর হয়ে যায় যে এই শালিনী যাকে আমি ভালোবাসি সে কিন্তু আর যেই হোক সাধারণ কোনো মেয়ে নয়। এইটা শিওর হয়ে যাওয়ার পরেই মোটামুটি সিদ্ধার্থ ওর থেকে ডিস্টেন্স মেনটেন করতে শুরু করে। তো শালিনী ওকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, কেন তুমি কথা বলতে চাও না আজকাল, এত বিজি হয়ে গেছো কেন, এক্সেট্রা এক্সেট্রা। সিদ্ধার্থ কিন্তু ওকে কোনোভাবেই বুঝতে দেয়নি, এবং যেরকম ঠাকুরমশাই মানে ওদের যেরকম প্ল্যান ছিল আর কি, ঠাকুরমশাই বলেছিলেন যে ওদের কিন্তু কোনোভাবে বুঝতে দেয়া যাবে না শালিনীকে যে আমরা এটা বুঝতে পেরেছি বা সন্দেহ করছি, নাহলে কিন্তু ও কিন্তু একদম যাকে বলে যে অ্যাটাক করে ফেলতে পারে আর কি, কোনোভাবে তোমার উপরে কিন্তু প্রাণঘাতী হামলা হতে পারে। শালিনী বলে যে দেখো আমি একটুখানি বাইরে যাচ্ছি, আমি একটুখানি আমার চেঞ্জ দরকার, তুমি তো আজকাল আমার সাথে খুব একটা ইয়েও করো না, কথাবার্তাও বলো না, টাইম পাস করতে চাও না, তো সেই কারণে আমি একটু আমার চেঞ্জ দরকার, আমি কিন্তু একটুখানি পাহাড়ে বেড়াতে যাব, তো আমার কয়েকটা দিন সময় লাগবে, আমি উইকেন্ডে যাব এবং এই উইকেন্ডে আমি কিন্তু থাকবো না। তো তখন সিদ্ধার্থ বলে যে কেন তুমি তো স্যাটারডে কোথাও যাও না? বলছে না না আমি স্যাটারডে আমি যাব না কোথাও, স্যাটারডে আমি বেরোবো না, স্যাটারডে আমার এক বন্ধুর বাড়িতে থাকবো এবং তারপরে আমি মানে সানডেতে আমি ফ্লাই করব আর কি, জাস্ট 1 উইকের জন্য, এবং এই 1 উইক তুমি আমাকে কোনো রকম মানে ফোন টোন করে মোটামুটি পাবে না, আমি দরকার হলে মেসেজ করে দেবো, ফোন করো না। তো যাই হোক, এই কথাটা যখনই সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ তখনই বুঝে নেয় এবং তখনই ওর কলিগকে বলে, ওর বন্ধুকে বলে যে দেখ এটাই হচ্ছে সুযোগ। ওরা ঠিক করে যে আচ্ছা এতগুলো দিন হয়ে গেল সিদ্ধার্থের যেখানে থাকতো সিদ্ধার্থ, সেইটা কিন্তু শালিনীর দেখা হয়ে গেছে ভালো করে, কিন্তু শালিনীর শুধুমাত্র অনেক কষ্টে আর কি বাড়ির অ্যাড্রেসটা অনেক কষ্টে জোগাড় করেছিল সিদ্ধার্থ, কোনো দিনও শালিনীর বাড়ির আশেপাশেও সিদ্ধার্থকে ঘুরতে দেয়নি। অ্যাড্রেসটা দিয়েছিল, ওই অ্যাড্রেসটা ইয়ে করে করে খুঁজে খুঁজে সিদ্ধার্থ এবং ওর বন্ধু কিন্তু পৌঁছে যায় ওর ফ্ল্যাটে। তো ওরা ভেবেছিল যে কোনোভাবে যদি ফ্ল্যাটটা একটুখানি যদি কোনোভাবে লকটাকে খোলা যায়, যদিও এটা ইল্লিগাল, কিন্তু এটা তো মরণ, মানে ঠাকুরমশাই বলেই দিয়েছিল যে ওর প্রাণঘাতী হামলা হতে পারে, কিন্তু মানে যে কোনো সময় ও মারা পড়তে পারে, এরকম একটা সিচুয়েশন, তো জীবন মরণ সমস্যা। তো তার কাছে তো ওকে যদি ট্রেসপাসিং করতে হয় তো সেটাও করতে ও রাজি ছিল, এবং ও প্রমাণ অলরেডি পেয়ে গেছিল যে ওকে নিয়ে বেসিক্যালি ওকে ইউজ করছে মেয়েটা কোনো কারণে। তো যাই হোক, সেই কারণে ওরা প্ল্যান করেছিল যে কোনোভাবে যদি ফ্ল্যাটের মধ্যে ঢোকা যায় এবং ফ্ল্যাটের মধ্যে ঢুকে যদি একটুখানি দেখা যায় ফ্ল্যাটটা, ওখানে যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে ওকে সরাসরি ধরা যাবে এবং এনকাউন্টার করা যাবে, এবং মানে পরেরটা পরে আর কি ভাবা যাবে না। দরজার কাছে এসে ওই ইয়ে করে দরজাটা কোনোভাবে মানে খোলে, এবার ওই পিন দিয়ে বা কিছু দিয়ে যাই হোক দরজাটা কোনোভাবে খোলে, এবং সে লকটাও খুব একটা ভালো করে লাগানোও ছিল না, তো যাই হোক খুলে যায় কোনোভাবে। ভেতরে ঢুকে ওরা দেখে ফ্ল্যাটের ভেতরটা, আপনারা জানেন তো ডুপ্লেক্স মানে হচ্ছে ফ্ল্যাটের মধ্যে দুটো স্টোরি, মানে দুটো ফ্লোর আর কি, ঠিক আছে? তো মানে ফ্ল্যাটের মধ্যে আবার আপনার স্টেয়ার কেস দেয়া আর কি, নিচের তলা ওপরের তলা, মানে বিশাল বড় একটা ফ্ল্যাট। ওরা ঢুকে দেখে যে ফ্ল্যাটটাতে ঢোকে এবং একটা মানে একদম মিনিমাম কিছু আসবাবপত্র, পুরো ফ্ল্যাটটা কিন্তু অন্ধকার ঘুটঘুট করছে, কিন্তু দোতলাতে ওরা দেখতে পাচ্ছে যে কোনো একটা জায়গার থেকে আলো আসছে। ওরা আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যায়, যত এগিয়ে যায় তত ওদের কানে আসে একটা মন্ত্রোচ্চারণের একটা আওয়াজ, মানে মানে এরকম টাইপের একটা মানে মন্ত্রোচ্চারণ করছে, এবং সেই যে ভয়েসটা
ভয়েসটা কিন্তু একটা ওই খুব গম্ভীর গলা, মানে একটা ছেলেদের গলা আর কি। তো ওটা শুনে ওরা আরো অবাক হয়ে যায় যে হচ্ছেটা কি রে বাবা, মানে রীতিমতো ওরা বুঝতে পারছে যে ওরা একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়তে চলেছে বা সাংঘাতিক বিপদের মধ্যে আছে আর কি। ওরা প্রচন্ড আস্তে আস্তে পা টিপে টিপে ওরা এবারে তলাটা দেখে, একতলাটা দেখে খুব কম আসবাবপত্র, টেবিল ফেবিল একদম খুবই কম আসবাবপত্র, কিন্তু ফ্ল্যাটটা বিশাল বড়। এবং দোতলাতে ওরা এবারে পা টিপে টিপে উঠে, এবং দোতলাতে পরপর পরপর ঘর আর কি, ধরুন মানে একতলার মতোই অনেকটা দোতলার প্ল্যানটা। দোতলাতে ওরা উঠে দেখে যে যেই দিকটা দিয়ে আলো আসছিল আর কি, সেই দিকটাতে ওরা যায় এবং সেই দিকে দেখে যে একদম লাস্ট রোতে যেই ঘরটা আছে সেই ঘরের দরজাটা খোলা, কিন্তু অন্যান্য ঘর কিন্তু সবই বন্ধ, ঘুটঘুটে অন্ধকার। একমাত্র ওই ঘরটা থেকে একটা আলো আসছে এবং ওরা বুঝতে পারলো যে ওই ঘরটা থেকেই কিন্তু মন্ত্রোচ্চারণের শব্দটা ওরা শুনতে পাচ্ছে। এবং দোতলায় আসার পরে মন্ত্রোচ্চারণের শব্দটা কিন্তু আরো ক্লিয়ার এবং আরো জোরে আসে ওদের কাছে। ওরা আস্তে 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 পা টিপে টিপে এগোতে থাকে। আস্তে আস্তে এগোতে এগোতে ওরা ওই ঘরের দরজাটার সামনে এসে পৌঁছয় যেই ঘর থেকে ওরা আলো দেখেছিল। এরপরে সিদ্ধার্থ উঁকি মারে ঘরের মধ্যে। সিদ্ধার্থ উঁকি মারে এবং উঁকি মেরে দেখে যে একটা বিশাল বড় ঘর, বিশাল বড় ঘর, এবং ঘরটার মধ্যে কোনো রকম ফার্নিচার নেই। ঘরটার ওই পাশের দেয়ালে, মানে এক্সট্রিম এন্ড যেখানে, সেই এক্সট্রিম এন্ডের দেয়ালের সামনাসামনি ওইখানে একটা বিশাল বড় করে, বেশ বড় করে একটা পঞ্চভুজ আঁকা, এবং সেই পঞ্চভুজের প্রতিটা কোণায় 5টা মোমবাতি জ্বালানো, ঠিক আছে? এবং সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র রাখা, চুল, মাটি, এইরকম, আর মাথার খুলি রাখা, কিছু আপনার পাত্রতে আর কি কিছু তরল রাখা, এবং ওর সামনে একটা আসন পাতা। ওইখানে একজন মানে মানুষ না সেটা কে, কেউ একটা ওখানে আছে যার মুখটা দেখে মনে হচ্ছে যে ওটা শালিনী, কিন্তু তার যে চেহারা সেটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর একটা চেহারা। তার পরনে লাল শাড়ি, মাথায় এত বড় লাল টিপ, মানে বিশাল বড় একটা লাল টিপ, তার চোখগুলো পুরো জ্বলছে, দুটো চকচক করছে, মানে যেরকম আমরা সেই টুনি বাল্ব, ধরুন 2-3টে বা 3-4টে টুনি বাল্ব একসাথে করলে ঠিক যেই রকম জল জল করবে, ঠিক সেই রকম মানে চোখের মণি দুটো জ্বলছে। এবং সেই যে শালিনী আর কি, তাকে কি বলা উচিত আমি জানি না, তাকে কি মানুষ বলবো না কি বলবো, সে ওই আসনটা তো পাতা, কিন্তু সে আসনের ওপরে সে ভাসছে অলমোস্ট, ঠিক আছে, বা আসনে বসে নেই, টাচ করছে না, সে আসনের ওপরে ভাসছে। এবং তার যে চেহারা, তার দাঁত মুখ বেরিয়ে আছে, তার বিভৎস একটা চেহারা, চুলগুলো মানে উঠছে, মানে বিভৎস একটা চেহারা। এবং ওই চেহারাটা দেখে, এবং তার সব থেকে ভয়ঙ্কর হচ্ছে তার গলার থেকে একটা পুরুষালী গলার আওয়াজ বেরোচ্ছে, এবং সেই পুরুষালী গলার আওয়াজটা কন্টিনিউয়াসলি একটা মন্ত্র জপ করছে। এই দৃশ্য দেখার পরে আমি আপনাদের বলছি আমারই গায়ে কাঁটা টাটা দিয়ে একশেষ। তো যাই হোক, এই দৃশ্য দেখার পরে সিদ্ধার্থের প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হয়। কোনো রকমের টাল সামলাতে সামলাতে ও কোনো রকমে ধপধপ করে ওখান দিয়ে ওরা নেমে, ওরা সঙ্গে সঙ্গে মানে ওখানে স্ট্রোক হয়ে যেতে পারতো। তো যাই হোক, ওরা ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে ওরা ওই দিন কিভাবে যে ওদের বাড়ি পৌঁছেছিল ওরা ঠিক নিজেরাও বোধহয় সেটা জানে না। তো যাই হোক, বাড়িতে পৌঁছানোর পরে ওরা ডিসাইড করে যে সিদ্ধার্থ কোনোভাবেই এই দিল্লিতেই থাকা ওর উচিত নয়, কারণ ও যে জিনিসটা দেখেছে ওদের ধারণা যে এটা কোনো মানুষের ওই রকম ভয়ঙ্কর রূপ ওরা আজ পর্যন্ত দেখেনি, যার ফলে ওদের ধারণা হয়েছিল যে ওটা কোনো মানুষ নয়, ওটা মানুষের বেশে অন্য কিছু। এবং এরপরে ওই দিনই সিদ্ধার্থ মানে
চুলোই যাক চাকরি, চুলোই যাক সব কিছু, টাকা পয়সা, মানুষের জীবনটা তো আগে। ওই দিনই কিন্তু সিদ্ধার্থ রিজাইন করে এবং তার পরের দিনই সিদ্ধার্থ বেরিয়ে পড়ে পাঞ্জাবে এবং পাঞ্জাবে চলে যায়। তো ভাগ্য ভালো, পাঞ্জাবে বাড়ির ঠিকানা শালিনীকে দেয়নি, পাঞ্জাবের কোন জায়গাটা সেটা বলেছিল, বাট সেই জায়গাটাতেও ওরকমভাবে খোঁজা কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, ওর বন্ধুটার সাথে যোগাযোগ ছিল। পরবর্তীকালে ওর বন্ধুটা বলেছিল যে শালিনী নাকি অনেকবার করে এসেছে এবং এসে জিজ্ঞেস করেছে যে সিদ্ধার্থ কোথায়, সিদ্ধার্থ কেন ফোন ধরছে না, এক্সেট্রা এক্সেট্রা। ওকে বলা হয়েছিল যে সিদ্ধার্থ চাকরি ছেড়ে দিয়েছে এবং ওরা কেউ জানে না সিদ্ধার্থ কোথায় চলে গেছে। সিদ্ধার্থ বাড়িতে আসার পরে প্রায় মানে মাসখানেক ও স্বপ্ন দেখতো যে শালিনী ওই রকম, মানে ট্রমাটা বুঝতে পারছেন তো কোন লেভেলের একটা ট্রমা হয়ে গেছিল ওর, এবং ও তখন প্রতি রাতেই প্রায় এরকম স্বপ্ন দেখতো যে শালিনী ওই রকম ভয়ঙ্কর বেশে শালিনী, এবং সে বলছে যে তুই কোথায় পালাবি, তুই কি ভেবেছিস যে তুই দূরে যাবি, তো একবার আমি তোকে টার্গেট করেছিলাম, তোর খুব ভাগ্য ভালো যে তুই বেঁচে আছিস এখনো পর্যন্ত। তো যাই হোক, সিদ্ধার্থ আপনাদের জানাই যে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, রীতিমতো মানে ডাক্তার বলে যে সাংঘাতিক আর কি, মানে ও আর কোনো চাকরি জয়েন করা তো দূরের কথা, রীতিমতো হসপিটালাইজ হতে হয়। প্রচুর লড়াই করে ও কিন্তু বেঁচে ফেরে ফাইনালি, ভগবানের আশীর্বাদেই ডেফিনেটলি ও কিন্তু বেঁচে ফিরে আসে। এরকমও হয় সত্যিকারের, এবং এটা কিন্তু বলছি আপনাদের 100% একটা সত্যি ঘটনা। কেমন লাগলো এই এপিসোডটা আমাদের অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে আর নিশ্চয়ই বলতে হবে না, লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই, গুড নাইট।